আয় আয় দি দিদি, চুপ কর চুপ কর, এইভাবে আর ডাকিস না, চুপ কর। এই তো খাবার এনেছি, এবার পেট ভরে খাস। সকাল হতে না হতে মাথাটা একদম ধরিয়ে দেয়। ইস, আজ গাটা যেন বড্ড ব্যথা হয়ে আছে। কি করে আজ কাজে যাই বলতো? মনটা একদমই সায় দিচ্ছে না। ঘুম থেকে উঠে কি বিড়বিড় করছিস রে খোকা? কথা তো কিছুই বুঝতে পারছি না, একটু জোরে কথা বল। ও কিছু না গো মা, তোমার কি রান্না টান্না হলো? কাজে যেতে হবে না? বেলা তো উঠে গেল। হ্যাঁ রে, রান্না তো বসাবো। আমি নদী থেকে জলটা এনে এক্ষুনি রান্না বসাচ্ছি, তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে। মা, ও মা, দাঁড়াও গো। তোমার এত ছুটোছুটি করতে হবে না, আমি এক্ষুনি কাট কাটতে বের হব। তুমি ধীরে সুস্থে কাজ করো, কেমন? কিন্তু খোকা, এইভাবে না খেয়ে কেউ কাজে যায় নাকি? শরীরটা খারাপ করবে তোর। আমার কিচ্ছু হবে না গো মা, তুমি আছো তো সব সময় আমার সাথে। তোমার আশীর্বাদ সব সময় আমার সাথে আছে, বুঝলে? কি গো জয়দা, চললে নাকি কাট কাটতে? হ্যাঁ, এই তো চললাম। আজ এত তাড়াতাড়ি যে? আজ আর বউয়ের বাসি কাজ করে আসিনি গো। বউ ওঠার আগেই আর চুপি চুপি কেটে পড়েছি। রোজ রোজ এটা করে দাও, ওটা করে দাও, ধত্তরি ছাই, আমার আর কিচ্ছু ভালো লাগে না। বুঝলাম, বিয়ে করে পেহারায় আছো। আমি ভাই বউ ছাড়া বিন্দাস জীবন কাটাচ্ছি, এটাই আমার জন্য যথেষ্ট। সে আর বেশি দিন হবে না গো ভাই। তোমার মা আমাকে বলেছে তোমার জন্য ভালো দেখে একখানা মেয়ে দেখতে, তাড়াতাড়ি তোমাকে বিয়ে করিয়ে দেবে। মার কথা বাদ দাও গো দাদা, বিয়ে থা করতে অনেক দেরি আছে। তা তুমি কি আজ এদিকটাই যাবে নাকি ওদিকটাই যাবে? না, এদিকে ভালো কাঠ পাওয়া যায় না, আমি বরং আজ ওই দিকে যাব। তুমি কি যাবে দাদা? না গো দাদা, আমি এদিকে যাব। কাল একটা ভালো গাছ দেখে এসেছিলাম। তাহলে আমি যাই গো, কেমন? কাঠটা সত্যি অনেক ভালো হবে আজ। মহাজন নিশ্চয়ই আজ ভালো দাম দেবে। এত বড় গাছ কাটতে হবে। কাজ কর জয়, কাজ কর। এই কাঠ বিক্রি করে মাকে একটা নতুন শাড়ি দেব। অনেকদিন হলো মাকে আমি কিছুই দিতে পারি না। জয় এক মনে কাঠ কাটতে থাকে। বিকেলের দিকে তার কাঠ কাটা শেষ হলে কাঠের বোঝা বেঁধে মাথায় নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আজকে মনে হচ্ছে বোঝাটা একটু বেশি হয়ে গেছে, বেশ ভারী ভারীও লাগছে। নিচের দিকেও তাকাতে পারছি না, না দেখেই হাঁটতে হচ্ছে। কে এমন করে কাতরায়? মনে হচ্ছে কোনো জীবজন্তু বিপদে পড়েছে। মনে হচ্ছে ওদিক থেকে আওয়াজটা আসছে। শেয়াল? এ তো একটা শেয়াল। আহারে, বেচারা শেয়ালটার কি অবস্থা! কোনো হিংস্র জীবজন্তু মনে হচ্ছে আঘাত করেছে। এর পাটাকে বেঁধে দিতে হবে। জয় তার মাথার গামছাটি খুলে শেয়ালের পায়ের ক্ষতস্থানে বেঁধে দিল। তার কাছে থাকা জলের বোতল থেকে কিছুটা জল নিয়ে সে শেয়ালের মুখে ধরল।
তোমাকে এভাবে একা রেখে যাই কি করে বলো তো? এভাবে রেখে গেলে তো আবার মারা যাবে। তাহলে কি তোমাকে সাথে নিয়ে যাব? আচ্ছা চলো, তোমাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করি। কি ব্যাপার? কে তুমি? এই শিয়ালটিকে নিয়ে কোথায় যাচ্ছ? বাবা, এই শেয়ালটি খুব অসুস্থ, তাই একে আমার সাথে বাড়িতে নিয়ে যাচ্ছি। সুস্থ করে আবারও জঙ্গলে রেখে যাব। আমার এই এরিয়ার ভেতর থেকে কোনো জিনিস নেওয়া নিষেধ, সেটা কি তুমি জানো না? একে নিয়ে যাওয়া যাবে না। একে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু বাবা, একে যদি নিয়ে না যাই তবে তো ও চিকিৎসার অভাবে মারা যাবে। অবলা জন্তু, একে তো এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। তোর মনে তো দেখছি অনেক মায়া রে। বেশ, যদি এই জঙ্গল থেকে ওকে নিয়েই যেতে চাস তবে এই শেয়ালকে বিয়ে করে নিয়ে যেতে হবে। কিন্তু এ যে একটা শেয়াল আর আমি যে একটা মানুষ, কিভাবে বিয়ে করব? কিভাবে সম্ভব? তাহলে আমার আর কিচ্ছু করার নেই, ওকে এখানে এই অবস্থায় রেখে যেতে হবে। না 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 না, এ অবস্থায় আমি এখানে কিছুতেই রেখে যেতে পারবো না। আমি একে বিয়ে করে আমার সাথে করেই নিয়ে যাব। বেশ, ভালো কথা, তাহলে তাই কর। কেমন? তাই কর। জয় সন্ন্যাসীর কুটিরে গিয়ে শেয়ালটিকে বিয়ে করে আবার গ্রামে ফিরে এলো। শিয়ালটিকে এভাবে করে করে আনতে দেখে গ্রামের মানুষজন খুবই অবাক হলো। সে কাউকে কিছু না বলে সোজা বাড়ি ফিরল। কিরে খোকা, কি এনেছিস সাথে করে? তোদের গলায় এমন মালা কেন রে? মা, ও একটা শেয়াল। শেয়াল সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু তোর কোলে কেন? আর তোর সাথেই বা কেন? মা, ও আমার বউ। আমি ওকে বিয়ে করেছি। হায় হায় রে, আমার ছেলে বলে কি রে? ও নাকি শিয়ালকে বিয়ে করেছে? ওরে, কে কোথায় আসিস তোরা? এইদিকে আয়, আমার ছেলে নাকি একটা শিয়ালকে বিয়ে করে এনেছে। ওরে, আমার একই সর্বনাশ হলো রে। আরে মা, তুমি থামো। মা, আমার কথা শোনো, এভাবে কেঁদো না। মা, থামো থামো। সি 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 সি, শেষে কিনা ছেলেটা মেয়ের অভাবে একটা শেয়াল বিয়ে করে আনলো, পরিবেশের 12টা বাজিয়ে দিল। আনবে না তো কি করবে? কত করে জয়ের মাকে বললাম ছেলেটার বিয়ের বয়স হয়েছে, বিয়ে দাও বিয়ে দাও। এবার বোঝো কেমন লাগে, বোঝো এবার। এই শিয়ালকে নিয়ে গ্রামে থাকতে পারবি না ছোকরা, আমরা মোড়ল মশাইয়ের কাছে বিচার দেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মোড়লের কাছে বিচার দেব। হ্যাঁ, কি রে জয়, তোর খবরা খবর কি বল দেখিনি? তুই শেষমেশ এই জীর্ণ শীর্ণ অসুস্থ শেয়ালকে বিয়ে করলি? ও অসুস্থ বলেই ওকে সুস্থ করতে আমি বিয়ে করেছি। ও যেহেতু আমার বউ, তাই ওকে সম্মান দিয়ে কথা বলেন মোড়ল মশাই, বলে দিলাম। হাসালি রে জয়, হাসালি। যাই হোক, কাজের কথায় আসি। শোন, তোর এই বউকে নিয়ে এই গ্রামে থাকা চলবে না। তোকে এই গ্রাম ছাড়তে হবে, না হলে এই শেয়াল বউকে ছাড়তে হবে বলে দিলাম।
বিয়ে করেছি ছাড়ার জন্য নয়, একবার যখন একে বিয়ে করেছি তখন মৃত্যুর আগ পর্যন্ত ওকে দেখে শোনার দায়িত্ব আমার। আমি ওকে কখনোই ছাড়তে পারবো না, আর আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। খোকা, হে তুই কি বলছিস? তুই আমাকে একা রেখে চলে যাবি? না না, আমি তোমাকে কখনোই রেখে যাব না, তুমিও চলো আমার সাথে। না না, আমি যাব না। তুই এই অলুক্ষণে শিয়ালকে জঙ্গলে রেখে আয় বাবা। না মা, ও আমার বিয়ে করা বউ, ওকে আমি ফেলে রাখতে পারবো না। তুমি না যেতে চাইলে থাকো, আমি তোমাকে দেখাশোনা করব, থাকো তুমি। যা যা, তুই গ্রাম ছেড়ে আগে যা। কি ছেলের জন্ম দিয়েছে কমলা বানু। মা ছাড়তে রাজি, তবুও ও শেয়ালকে ছাড়বে না। তোকে নিয়ে আমার যাবার তো আর কোনো জায়গা নেই। শেষ আশ্রয়স্থল মনে হচ্ছে ওই জঙ্গলটাই। চল, আজ থেকে তোকে নিয়ে না হয় ওই জঙ্গলেই থাকবো। জয় শিয়ালটিকে নিয়ে জঙ্গলে এসে বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করল, কিন্তু কোথাও থাকার জন্য একটা ভালো আশ্রয় পাচ্ছিল না। কোথায় থাকবো এবার? সন্ধ্যা তো হয়ে এলো, একটু পর তো বাঘ ভাল্লুকে ছিঁড়ে খাবে আমাদের। জয় শিয়ালকে নিয়ে ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করল। গুহাটা বেশ বড় আছে, এখানে থাকা যেতে পারে। নে, এখানে বস। আজ থেকে এটা আমাদের ঘর। রাতটুকু কষ্ট করে কাল তোর জন্য ওষুধ আর খাবারের ব্যবস্থা করব রে। ইস, মনে হচ্ছে সকাল হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেল। কাল মহাজনকে কাঠ দিতে পারিনি, আজ যদি না দিতে পারি তবে নির্ঘাত আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে। আমি বুঝতে পারছি তোর অনেক কষ্ট। আসার সময় তোর জন্য খাবার আনবো, তোকে আমি ঠিক সুস্থ করে তুলব। বিকাল পর্যন্ত একটু কষ্ট কর। জয় কাঠ কেটে হাটে বিক্রি করে কিছু খাবার ও শিয়ালের জন্য কিছু ওষুধ নিয়ে গুহায় ফিরে এলো। সে নিজের হাতে শিয়ালের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিল, আবার খাবার খাইয়ে দিল। তোর আবার কি হলো? এভাবে কাঁদছিস কেন? আমি থাকতে তোর কোনো চিন্তাই নেই। নে, এবার চুপচাপ একটু বিশ্রাম নে দেখিনি। এভাবে অনেক দিন পার হলো। দেখতে দেখতে শিয়ালও সুস্থ হয়ে উঠল। জয় কাঠ কাটতে গেলে শিয়ালটিও জয়ের পিছু পিছু গিয়ে তার পাশে বসে থাকত। জয়ের কাজে সেও সাহায্য করত। ওহ, আজ বড্ড গরম পড়েছে। জল তৃষ্ণাও পেয়েছে বটে, আর মনে হয় বেশি সময় কাজ করতে পারবো না। এ কি, তুই জল এনেছিস? এত কষ্ট করে জল আনার কি দরকার ছিল? আচ্ছা, এনে ভালোই করেছিস। তোকে ধন্যবাদ বউ। কুঠারটি নিয়ে এবার বাড়ি ফিরে যাব। আমি এগুলো বিক্রি করে চলে আসব, কেমন?
এইভাবে অনেকটা দিন পার হলো। এক রাতে গুহা থেকে বেশ দূরে উঁচু পাহাড়ের নিচে একটা ফাঁকা জায়গায় জয় মন খারাপ করে বসেছিল। পূর্ণিমার রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে শেয়ালের হাত। কোনো দিকে যেন খেয়াল ছিল না জয়ের। হায় ওপরওয়ালা, আমার সাথে কেন এমন হলো? কি এমন অন্যায় করেছিলাম আমি, যার কারণে আজ আমার মাকে ছেড়ে এই নির্জন জঙ্গলে একা একা কাটাতে হচ্ছে? কেন কেন সৃষ্টিকর্তা, কেন আমার জীবনটা এমন এলোমেলো হয়ে গেল? এদিকে শিয়ালটি গুহার বাইরে জয়ের জন্য অনেক রাত অবধি অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে গেল। গাছের ফাঁকা দিয়ে এক টুকরো পূর্ণিমার আলো শিয়ালের গায়ে পড়তে সে একটি সুন্দরী মেয়েতে পরিণত হতো। জয় গুহার কাছে এসে দেখল একটি সুন্দরী মেয়ে গুহার বাইরে ঘুমোচ্ছে। কে কে এত সুন্দর একটা মেয়ে এত রাতে জঙ্গলে কি করছে? এই মেয়ে, ওঠো ওঠো! এই মেয়ে, এই মেয়ে! কি হলো? কে তুমি? এখানে কি করছো এত রাতে? আমি আমি ভালো হয়ে গেছি, আমি আবার মানুষ হয়ে গেছি। ওগো ওগো দেখো, আমি ভালো হয়ে গেছি, আমি তোমার বউ, তোমার শেয়াল বউ। কি যা তা বলছো? আমার বউ তো গুহার ভেতরে। না তো, আমার বউ তো নেই। সত্যি করে বলো, কে তুমি? আমি তোমার বউ গো। এই পূর্ণিমার আলো আমার শরীরে পড়তে আমি আবারও মানুষ হয়ে গেছি। আমি অভিশপ্ত ছিলাম। অভিশপ্ত? হ্যাঁ গো হ্যাঁ, এক সন্ন্যাসী আমায় অভিশপ্ত করেছিল, যার কারণে এতদিন আমি শিয়াল রূপে ছিলাম। তা কি জন্য তোমাকে সন্ন্যাসী অভিশপ্ত করেছিল? কি এমন অন্যায় করেছিলে তুমি? আমি বলছি বাকিটুকু। বাবা, আপনি? এই মেয়েকে আমি অভিশপ্ত করেছি। মেয়েটির মনে খুব অহংকার ছিল, তাই ওকে এই অভিশাপ দেওয়া। এই মেয়ে ও তার সখী দুজনে নদীর জল নিতে এসেছিল নদীর ঘাটে। সত্যি তোর পায়ের নুপুরটা কিন্তু বেশ লাগছে। দেখতে হবে না কে পড়েছে? জ্যোতি পড়েছে, সুন্দর তো লাগবেই। তুই তো খুব ভাগ্যবান রে, তোর বাবা মায়ের একমাত্র মেয়ে, তুই যখনই যা চাস তাই পাস। কিন্তু আমাকে দেখ, ভালো কাপড়ই পরতে পারি না। নে, আমার সুখে আবার বদনজর দিস না, তাড়াতাড়ি পা চালিয়ে হাঁট। সখী দেখ, শিয়ালটা মনে হয় জল খাবে, কেমন যেন ছটফট করছে। একে দেখেই তো ঘৃণা লাগছে। সর 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 এখান থেকে, দেবো একবারই, সর বলছি। তারা, আমি জল দিচ্ছি তোকে, যা সর এখান থেকে। অহংকারী কপালপুরী মেয়ে, তোর খুব অহংকার তাই না? ধ্বংস হবি তুই, সারা জীবন শেয়ালের রূপে থাকবি তুই। না না, আপনি আমাকে ক্ষমা করুন বাবা, আমি বুঝতে পারিনি, দয়া করে আমায় ক্ষমা করুন। অন্যায় যখন তুই করেছিস, সাজা তো তোকে পেতেই হবে। যদি কোনো ভালো মানুষ তোকে বিয়ে করে আর তার মন থেকে সে যদি তোকে ভালোবাসে, তবে কোনো এক পূর্ণিমার রাতে তুই আবারও মানুষ হতে পারবি। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। এই মহৎ মানুষটি আমার জীবনে যদি না আসতো, তবে মনে হয় আর কখনোই মানুষ হতে পারতাম না। জয় খুব সৎ মনের মানুষ, জয়ের ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট। এটা তোমাদের জন্য আমি আশীর্বাদ করি।
তোমাদের নতুন সংসারে তোমরা সুখী হও। চলো বউ, আমাদের মাকে ওই গ্রাম থেকে নিয়ে আসি। এই অর্থ দিয়ে আমরা একটা বড় বাড়ি করব, আমি একটা ব্যবসা শুরু করব, আমাদের সুখের একটা সংসার হবে। হ্যাঁ চলো তবে, মায়ের অনেক অভিমান জমে আছে আমাদের ওপর। এতদিন কেন এসব কথা বলিসনি আমাকে? হায়, আমার বুকে আয় তোরা। এতদিন আমি শূন্য ছিলাম, একদম শূন্য ছিলাম। হাস হাসে আবারও আমি পরিপূর্ণ। আমার দুটো ছেলে মেয়ে আমার সাথে। একদা এক গ্রামে থাকতো এক দরিদ্র কৃষক। কৃষক তার বউকে প্রচন্ড ভালোবাসতো। একদিন তার বউয়ের একটা কন্যা সন্তানের জন্ম হয়। রহমত, দেখো দেখো, তোমার ঘরে চাঁদের আলো নেমে এসেছে। নাও, তোমার মেয়েকে কোলে নাও। ও মা, সত্যি আমার কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ, এ তো মেয়ে নয়, যেন একটা রাজকন্যা। আর ও যেহেতু আমার হাতে জন্ম নিয়েছে, তাই ওর নাম আলোকমালা। সবই তো বুঝলাম, নামটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার বউ সে কেমন আছে? ও, তোমার বউ কমলা, সেও ভালো আছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। যাও, তোমার মেয়েকে নিয়ে এবার তোমার বউয়ের কাছে যাও। আজ তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছ। আমার মেয়েকে আমার কাছে দিয়েছ তুমি। এই দেখো, আমাদের মেয়ে দেখতে কত সুন্দর। সত্যি গো, আমার ঘরে চাঁদের আলো নেমে এসেছে। তা আমার মেয়ের নাম কি রাখবে তুমি? আমাদের মেয়ের নাম হলো আলোকমালা। তোমার নামটা পছন্দ হয়েছে তো? আমার এই আলোকমালা ঘর সবসময় আলো করে রাখবে আমাদের। হ্যাঁ গো, নামটা আমার খুব পছন্দ হয়েছে। এভাবেই সুখে দুঃখে কেটে গেল একটি বছর। কিন্তু তাদের জীবনের সুখ চিরস্থায়ী হলো না। একদিন রহমত খেয়াল করলো তার মেয়ে চোখে দেখতে পায় না। আসলে আলোকমালা ছিল অন্ধ। আর এটা জানার পর থেকে তার বাবা মায়ের মনে কোনো সুখ ছিল না। জানি না ঈশ্বর আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছেন। আমাদের মেয়েটা কি করে অন্ধ হলো, সেটাই তো বুঝলাম না। এখন কি হবে আমাদের? এ অন্ধ মেয়ের ভবিষ্যৎ কি হবে? চলো না, ওকে আমরা একটা ভালো কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজ নিশ্চয়ই ওর চোখের কোনো চিকিৎসা করাতে পারবে। এটা তুমি সত্যি খুব ভালো কথা বলেছ। আমাদের মেয়ে আলোকমালাকে আমরা একটা কবিরাজের কাছে নিয়ে যাব। না, আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। তোমার মেয়ে জন্মান্ধ, ওর চোখ কখনোই ঠিক হবার নয়। আপনি একটা উপায় বলে দিন কবিরাজ মশাই, যেন আমার মেয়েটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। ও যেন আর সাধারণ 5টা মানুষের মতোই জীবনযাপন করতে পারে। দেখো, অন্ধ হয়ে যখন জন্ম নিয়েছে, ও তো স্বাভাবিক মানুষের মতো হবে না। কিন্তু তোমরা ওকে খুব ভালো একজন মানুষের সাথে বিয়ে দিও, দেখবে ওর জীবনটা সুখে ভরে যাবে। কিন্তু আমার এই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে কবিরাজ মশাই? কেউ তো তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। আমি তোমাকে বলছি, তোমার মেয়ে ওর জীবনের মাত্র 20টা বছর কষ্টে কাটবে। এরপর ওর জীবনে এমন একজন আসবে
যে ওর জীবনটা সুখে আলোকিত করে দেবে। আপনি কি বলছেন কবিরাজ মশাই? এও কি সম্ভব? সবকিছুই সম্ভব, শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। যাও, এখন তোমরা বাড়ি চলে যাও। এইদিকে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো আলোকমালা। কিন্তু তার জীবনটা আর 5টা মেয়ের মতো আনন্দে ছিল না। সে বাইরে বের হলেও কেউ তাকে খেলায় নিত না। মিনি, এই মিনি, তুমি তো পুতুল খেলছো, তোমাকেও আমার সাথে খেলায় নেবে? না গো না, আমি তোমায় খেলায় নেব না। আমার মা বলেছে তোমার সাথে যেন আমি না মিশি। কেন মিনি, আমি অন্ধ বলে তুমি আমায় খেলায় নিতে চাচ্ছ না? বিশ্বাস করো, আমি সবার মতোই ভালো খেলতে পারি। দয়া করে আমায় বিরক্ত করো না, এখান থেকে চলে যাও বলছি। কোনো অন্ধ মেয়ের সাথে খেলতে চাই না আমি। আমিও একদিন তোমার মতোই পড়াশোনা করে বড় ডাক্তার হব। তোমাদের মতো আমিও স্কুলে ভর্তি হব। কথা শুনলে হেসে বাঁচি না। অন্ধ মেয়ে নাকি আবার করবে পড়াশোনা, আবার পড়াশোনা করে ডাক্তার হবে? তুমি জীবনে কিছুই করতে পারবে না। মিনির এমন দুর্ব্যবহারে আলোকমালা খুব কষ্ট পেল। সে তার মায়ের কাছে গেল। কিরে মা, কোথায় গিয়েছিলি তুই? আমি তোকে কতবার বলেছি একা একা বাইরে যাবি না। আমি বাড়ির পাশেই ছিলাম মা, মিনি পুতুল খেলছিল, ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আরে বাহ, এই তো খুব ভালো কথা। তাহলে মিনির সাথে খেলা রেখে চলে এলি কেন? মা, ও আমাকে খেলায় নিতে রাজি হলো না মা। আসলে আমি তো অন্ধ, দেখতে পাই না। যদি ওর খেলনা নষ্ট হয়ে যায়, তাই আমাকে খেলায় নেয়নি মা। ঠিক আছে, যা মা, তোকে আর কারোর সাথে খেলতে হবে না। তুই আজকে থেকে আমার সাথেই খেলবি। কমলা আর আলোকমালা যখন কথা বলছিল, তখনই সেখানে এলো রহমত। মার মেয়ে মিলে কি এত গল্প করছো? আমাকেও তোমাদের সাথে না। কই, গল্প করছিলাম না তো। আসলে আমাদের মেয়ে চোখে দেখতে পায় না, তাই অনেকেই ওকে অনেক কথা বলে। তাই বলছিলাম কি, আজ থেকে ও যেন আমার সাথেই খেলা করে। ওকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। মা গো, তুমি দেখতে খুব সুন্দর। চোখে দেখতে না পেলেও তুমি আমাদের কাছে চোখের আলো। এখন যাও, একটু ঘরে যাও, আমি তোমার মার সাথে কথা বলবো। আলোকমালা ঘরের ভেতর চলে গেল। এদিকে রহমত খুব চিন্তিত হয়ে তার স্ত্রীকে বলতে লাগলো, মেয়েটাকে নিয়ে আর পারছি না। তুমি বরং ওকে দূরে কোথাও পাঠিয়ে দাও। তোমার বোনের কাছে থেকে ও পড়াশোনা করুক, এরপর ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তুমি ঠিকই বলেছ। এই গ্রামে ওকে নানান রকম কথা শুনতে হয়। ও বরং আমার বোনের কাছে ওই জঙ্গলটাতেই থাক। ওই জায়গাতে কেউ ওকে কষ্ট দিবে না। দেখ আলোকমালা, আজ থেকে তুই আমার এখানেই থাকবি। আমি তোকে রান্না বান্না সহ সংসারের সব কাজ শেখাবো, আর তুই আমাকে সকল কাজে সাহায্য করবি। কিন্তু খালা, আমি যে অন্ধ, দেখতে পাই না, তাহলে কাজ করব কি করে বলো তো? তুই তো সত্যি অনেক বোকা মেয়ে। তুই জানিস না, মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। এখন তোকে এইসব নিয়ে আর ভাবতে হবে না। আমি তোকে যেভাবে শেখাবো তুই সেভাবেই শিখবি, তাহলেই হবে। সেদিন থেকে শুরু হলো আলোকমালার পরিশ্রম। চন্দ্রা আলোকমালাকে হাত ধরে সংসারের যাবতীয় কাজকর্ম শেখাতে লাগলো। একদিন চন্দ্রা আলোকমালাকে ডেকে বলল, সংসারের কাজ তো খুব ভালোই পারিস, রান্না বান্নাও করতে জানিস, কিন্তু এখন তোকে শিখতে হবে ফসল ফলানোর কাজ। আমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, কি করে ধানের কাজ করব বলো তো? কিভাবে আবার?
যেভাবে সংসারের সব কাজকর্ম শিখেছিস সেভাবেই তোকে ফসল ফলানোর কাজও শিখতে হবে। তারপর যদি তুই চাষের কাজকর্ম না পাস তাহলে সংসার কি করে চলবে? তোমার সব বুদ্ধি শুদ্ধি গেছে মনে হয় খালা। আমাকে আমাকে কে বিয়ে করবে বলো তো? অন্ধ মেয়েকে কে বিয়ে করবে না? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস একদিন না একদিন তোর ঠিকই বিয়ে হবে। এইসব নিয়ে ভাবিস না তুই। ভালো করে চাষের কাজকর্ম শিখতে পারলে আমি তোকে তোর বাবা মায়ের কাছে দিয়ে আসবো এবার। গত 10টা বছর ধরে আমি তোমাদের মেয়েকে বড় করেছি, লালন পালন করেছি, আর সংসারের সব কিছু শিখিয়েছি। তোকে যে কি বলে ধন্যবাদ দেব এর ভাষাই তো খুঁজে পাচ্ছি না। তুই যদি না থাকতিস তবে যে আমরা কি করতাম। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তোমরা শুধু মেয়েটাকে একটা ভালো দেখে বিয়েটা দাও। ওর তো বিয়ের বয়স হয়েছে। সবকিছুই তো জানিস, এমন অন্ধ মেয়েকে কে বিয়ে করবে বলতো? জেনে শুনে কেউ আমার মেয়েকে বউ হিসেবে তো গ্রহণ করবে না। অন্ধ হলেও সবকিছুই জানে, সবকিছুই বোঝে, এবং ওকে দেখে অন্ধ এটা বোঝারও কোনো উপায় নেই। দরকার হলে লুকিয়ে বিয়ে দিতে হবে। না না, মিথ্যে বলে আমি বিয়ে করতে চাই না। এত বড় একটা সত্যি আমি কখনোই লুকাবো না। মা, তুই তো সাধারণ 5টা মেয়ের মতো চোখে দেখতে না পেলেও সবকিছুই তো করতে পারিস, এবং সবার চাইতে অনেক ভালো করেই করতে পারিস। তাহলে বিয়েতে আপত্তি করিস না মা, আপত্তি করিস না। না বাবা না, এ কিছুতেই হতে পারে না। বিয়ে যদি করতেই হয় আমি সবাইকে সবকিছু জানিয়ে তবেই বিয়ে করব। এরপর কয়েকদিন কেটে গেছে। আলোকমালা একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় গ্রামের মোড়ল তাকে ডেকে বলল, আরে বাহ, তুই তো আলোকমালা, রহমতের মেয়ে, তাই না? দেখতে তো খুব সুন্দরী রে। জি চাচা, আলোকমালা আমার নাম, আর আমার বাবার নাম রহমত। আরে বাবা, তুই আমাকে চাচা বলে ডাকছিস? আমার বয়স তো খুব বেশি হবে না রে, মাত্র 60 বছর বয়স। আপনি তো আমার বাবার বয়সী, তাই আপনাকে চাচা বলেই সম্বোধন করলাম। তোকে দেখে বোঝার উপায় নেই তুই যে চোখে দেখতে পারিস না। তুই দেখতে খুব সুন্দর। তোর যদি আপত্তি না থাকে তাহলে আমি তোকে বিয়ে করতে চাই রে, কি বলিস? ছি ছি ছি, আপনার ঘরে আরো দুজন বউ আছে, তারপর কিনা আমাকে বিয়ে করতে চান? তাছাড়া আমি আপনার মেয়ে বয়সী। 2টো বিয়ে করেছি তো কি হয়েছে? 10টা বিয়ে করার ক্ষমতা আমার আছে রে, আর সব বউকে আমি সমান চোখেই দেখব। তুই দেখতে খুবই সুন্দর, তাই তোকে বিয়ে করতে চাইলাম আর কি। আমি মরে গেলেও আপনার মতো খারাপ লোককে কখনো বিয়ে করব না। তুই যে অন্ধ সেটা গ্রামের সবাই জানে, আর তোর মতো অন্ধ মেয়ের বিয়ে কখনোই হবে না। তাছাড়া এ গ্রামে তোর মতো একটা মেয়ে থাকাটাও নিরাপদ নয়। আমি আবার কি দোষ করলাম? আরে বাবা, তুই একটা অবিবাহিত মেয়ে। এভাবে গ্রামে অবিবাহিত মেয়ে থাকা কখনোই যাবে না। তোকে অবশ্যই বিয়ে করে সংসার করতে হবে, আর বিয়ে যদি করতে হয় তাহলে আমাকেই করতে হবে রে। আপনার যা খুশি করতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি আপনার স্ত্রী কখনো হব না। পরদিন মোড়ল উপস্থিত হলো রহমতের বাড়িতে। রহমত মিয়া, ও রহমত মিয়া, বাড়িতে আছো নাকি? গ্রামে কি শুরু করলে তুমি? আমরা তো সমাজে আর থাকতে পারি না। এই অনাচার আর চলতে দেওয়া যায় না, কিছুতেই না। আমার অপরাধটা কি মোড়ল সাহেব? কোন অপরাধে আপনি আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন বলুন তো?
আচ্ছা, তাহলে তোমার মেয়ে তোমাকে নিশ্চয়ই সবকিছু বলেছে, তাই না? আচ্ছা, একবার ভাবো তো, এই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে? তোমার 7 জন্মের ভাগ্য যে তোমার এই অন্ধ মেয়েকে আমি ঘরের বউ বানাতে চাচ্ছি। আমি আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, কিন্তু কখনোই আপনার কাছে বিয়ে দেব না। শোনো রহমত মিয়া, আমি তোমাকে 7 দিন সময় দিয়ে গেলাম। এর মধ্যে যদি তোমার মেয়ের সাথে আমাকে বিয়ে দাও তাহলে কিন্তু ভালো, আর যদি না দাও তাহলে এই গ্রামে থাকতে পারবে না। একদমই না, বলে দিলাম। কিন্তু রহমত তার প্রস্তাবে কখনোই রাজি ছিল না। আর খুব দ্রুত সে তার মেয়ের বিয়ের পরিকল্পনা শুরু করলো। আমাদের হাতে আর সময় নেই, আর কোনো উপায়ও নেই। যে করেই হোক মেয়েটার এই অন্ধত্ব গোপন করে হলেও ওকে বিয়ে দিতে হবে। তোমাদের আমি আগেই বলেছি মা, আমি কখনোই এভাবে বিয়ে করতে চাই না। তোমার কথা অনেক শুনেছি, মনে রেখো, যদি বিয়েতে রাজি না হও না তাহলে তোমাকে এই গ্রাম থেকে চলে যেতে হবে। আমারও ঠিক একই মত। তোমার মা যখন এত করে বলছে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, কেমন? এর পরের সপ্তাহে পাশের গ্রামের এক চাষির সাথে আলোকমালার বিয়ে ঠিক হয়ে গেল। কিন্তু তার স্বামী সবুজ জানতো না যে আলোকমালা অন্ধ। এমনকি আলোকমালার আচরণে তার বোঝারও উপায় ছিল না। আমি কখনো ভাবতে পারিনি আমার স্ত্রী এতটা সুন্দর হবে। আমি সত্যি তোমাকে পেয়ে ধন্য হয়েছি। দেখুন, আজ আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আর বিয়ের রাতে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আরে বাবা, কথা বলার জন্য তো সারাটা জীবন পড়ে আছে। আজ না হয় আমরা সুন্দর কিছু গল্প করি, তাই না? পরিস্থিতির চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আমাদের গ্রামের মোড়ল আমাকে খুব বিরক্ত করত, সে আমাকে বিয়ে করতে চাইতো। সেটাই তো স্বাভাবিক, তোমার মতো সুন্দরী মেয়েকে যে কেউ স্ত্রী হিসেবে পেতে চাইবে। আপনি আমার আসল কথাটা শুনতেই তো চাচ্ছেন না। আমি আগে সত্যিটা তো বলিনি। সত্যি কথা? কিসের সত্যি কথা? না, তোমার মুখ থেকে এখন আমি কিছুই শুনতে চাই না। এখন ঘুমিয়ে পড়ো, তারপর আমরা কাল সকালে কথা বলবো, কেমন? আলোকমালা হাজারবার সত্যিটা বলতে চেয়েও বলতে পারল না। রান্না প্রায় শেষ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি গোসল করে আসুন, আপনাকে এক্ষুনি খাবার দিচ্ছি। আজকে কতদিন পর কারো হাতে রান্না খাবো। নিজের হাতের রান্না খেতে খেতে জীবন একেবারে শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি শুনেছি খুব ছোটবেলায় আপনি আপনার বাবা মাকে হারিয়েছেন। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। এরপর আমার দাদি আমাকে মানুষ করেছেন। কিছুদিন আগে আমার দাদিও মারা গিয়েছেন। তাই তো তড়িঘড়ি করে আমাকে বিয়ের সিদ্ধান্ত নিতেই হলো। দেখুন, আপনাকে আমার একটা সত্যি কথা বলার আছে, আপনি আমার সত্যিটা তো শুনুন। তুমি কিসের সত্যি কথা বলার কথা বলছো? আমি কিছুই তো বুঝতে পারছি না। আগে ভাত দাও তো, খেয়ে দেখি, এরপর না হয় তোমার মুখে সত্যি কথা শুনবো, কেমন? ঠিক আছে, আপনি বরং ভাত খেয়ে নিন, তারপর না হয় আপনাকে সবটা বলবো। সকালবেলা সবুজ বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তখনই সেখানে মোড়ল এসে উপস্থিত হলো। সবুর মিয়া, বাড়িতে আসো নাকি? একবার বের হও, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। কি ব্যাপার কি মোড়ল সাহেব, আপনি আপনি আমাদের বাড়ি নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য নিয়ে এসেছেন, তাই না? তুমি কি ভেবেছ?
আমাকে ফাঁকি দিয়ে অন্য একজনকে বিয়ে করবে আর আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই না। আমিও দেখব তুমি কি করে সুখে শান্তিতে সংসার করো। কি ব্যাপার? আপনি এসব কি বলছেন? আর আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই। তুমি যে মেয়েটিকে বিয়ে করেছ ও তো চোখে দেখতে পারে না গা। ও ছোট থেকেই তার মানে জন্মান্ধ। আর আমার পরিচয় জানতে চাও? আমি হলাম ওদের গ্রামের মোড়ল। কি বলছেন আপনি? আমার বউ জন্মান্ধ আর আমি জানবো না? এসব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে কোনো লাভ নেই, জানতো? আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি তা তুমি তোমার বউয়ের কাছে জিজ্ঞেস করো। ও নিশ্চয়ই তোমার সাথে মিথ্যে কথা বলবে না। মোড়ল সাহেব এসব কি বলছে আলোকমালা? আমি তো তার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আরে তোমাকে ঠকানো হয়েছে, তুমি এখনো কেন বুঝতে পারছো না? তোমার শ্বশুর শাশুড়ি মিথ্যা কথা বলে একটা অন্ধ মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছে। যা বলছিস সবকিছু সত্যি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বিয়ের দিন থেকেই তোমাকে সত্যিটা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই তো শোনোনি। আমি তবে যাই, এবার দেখবো তোমার স্বামী তোমাকে কতদিন নিয়ে সংসার করে। আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করার শাস্তি আমি তোমাকে হারে হারে টের পাইয়ে দেব। দাঁড়ান মোড়ল সাহেব, যাওয়ার আগে দয়া করে আরেকটা কথা শুনে যান। আমি জানি তুমি কি বলবে। নিশ্চয়ই এই মেয়েটার সাথে তুমি আর সংসার করতে চাও না, সেটাই তো বলবে নাকি? না 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 না, আপনাকে আরেকটা জরুরি কথা বলবো। আপনি যাকে অন্ধ বলছেন তাকে আমি সত্যিই ভালোবাসি। আমার স্ত্রী অন্ধ হোক আর যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আলোকমালার সাথে সংসার করতে চাই। ভাগ্য করে আমি তোমার মতো স্বামী পেয়েছি। আজ তুমি ছিলে বলে আমি এত বড় অপমানের হাত থেকে বেঁচে গেলাম। এরপর মোড়ল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর আলোকমালা সুখে শান্তিতে তার স্বামীর সাথে বাস করতে লাগলো।